না, আমি আমার এর আগের পর্বে খালেদ সাইফুল্লাহ আমার একটা বক্তব্য সম্পর্কে বলছেন বিভিন্ন রাজনৈতিক দল যে ইশতেহার দেন সেই ইশতেহার কেউ পড়ে না, কিন্তু তারপরও তারা মার্কা দেখে ভোট দেয়। কিন্তু আমি খালেদ আচ্ছা সাইফুল্লাহকে বলে বলি, দেন। কোন রাজনৈতিক দলের কোন ইশতেহারের কিন্তু কোনো আইনি ভিত্তি থাকে না, এর কোনো সাংবিধানিক ভিত্তি থাকে না। না, আমি এই বলি না যে এই এটা কেউ জাতীয় পড়ে না, আমি কিন্তু বলি না এটা কেউ পড়ে না, আমি বলছি রাজনৈতিক দল 40 পেজের ডেন্স একটা ডকুমেন্ট দেয়, 100 পেজের ডেন্স একটা ডকুমেন্ট দেয়, আমি এবং আমি তার আমি ভিত্তিতে তারা ভোটে যায়। জি আই গট ইউর পয়েন্ট। আমি জি বলছি যে জি জি এটা তো একটা সাংবিধানিক ভাবে এর একটা আইনি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সেখানে আমার কাছে প্রশ্ন যে যারা আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন তারা সংবিধানকে পাশ কাটিয়ে এমন একটি বিধান করবেন কিনা, এবং তাদের বুদ্ধিমত্তার ব্যাপারে আমার একটা প্রশ্ন রয়ে গেল। প্রথম কথা হচ্ছে, খালেদ আপনি মনে হয় বুঝবেন, আমি জাস্ট একটু কথা বলি। গণভোটের প্রসঙ্গটি যেমন বললেন, আপনি দেখেন আমাদের জুনায়দ সাকি সাহেব বললেন যে 5 তারিখে আমরা বঙ্গভবনে মিটিং করেছিলাম, যেটা প্রেস রিলিজ হয়েছে পরবর্তীতে। তাহলে সেই সময় যে আপনারা বঙ্গভবনে গেলেন তখন কি সাংবিধানিক ধারাবাহিকতায় নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পুর কাছে গেছেন, নাকি গণ আন্দোলনের ফলে একটা মানুষের অভিপ্রায় হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব গেছেন? শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে আপনারা যখন গিয়েছেন তখন তো সাংবিধানিক ভাবে তিনি রাষ্ট্রপতি, সেই সাংবিধানিক রাষ্ট্রপতির কাছে গিয়েছেন। সাংবিধানিক রাষ্ট্রপতি যখন সংবিধানগতভাবে এই কাজটি করেছে তখন তার কিন্তু সংবিধানের বাইরে অন্য জায়গার কোনো সুযোগ নেই। এখানে আমি জাতীয় জুলাই সনদের আমি শেষ বাস্তবায়ন করে আদেশের রেসপন্ড করি না। তিনের ঝড় দিকে খেয়াল করে বলি, আমি একটু খেয়াল করে দেখেন। এখানে বলা আছে সংবিধান অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বিদ্যমান সংবিধান। তার মানে বিদ্যমান সংবিধানকে এই জুলাই আদেশ 2025 বাস্তবায়ন আদেশ যেটা করা হচ্ছে সেখানে কিন্তু স্বীকৃতি করা হচ্ছে। আমি বলছি যে যেহেতু এই সংবিধানকে এই আদেশের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সুতরাং সংবিধানের বাইরে গিয়ে আদেশ জারি করার অন্য কোনো সুযোগ নেই। আর আপনারা যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে টু মাচ একাডেমিক। আমি বলছি প্র্যাকটিক্যাল কয়েকটা উদাহরণ সম্পর্কে আমি আপনাদেরকে বলে রাখি। এই যে বললেন নোট অফ ডিসেন্ট দেওয়ার যে ব্যাপারটি ছিল, দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কমিশনে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন বিষয়ে একমত হবেন, কেউ দ্বিমত করবেন, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। এখন সেটা যেন বিধান না রেখে ফ্ল্যাটলি বলা হয়ে গেল যে আপনি যখন হ্যাঁ বলবেন তার মানে আপনি এগুলো সমস্ত কিছু জায়েজ হয়ে গেল। অথচ কত পার্সেন্ট মানুষ হ্যাঁ বললে এটাকে বৈধ হবে তার কোনো ঠিকানা নাই, কত পার্সেন্টের অথচ পার্লামেন্টে কোনো সংবিধান সংশোধনের বিল পাস করতে গেলে সংসদ সদস্যের কমপক্ষে 2/3 মেজরিটি রাখে, এবং সাংবিধানিক প্রক্রিয়ায় 2/3 মেজরিটির মাধ্যমে কিন্তু গণভোট হয় না। সংবিধান কোন সংশোধন হলে কয়েকটা ক্ষেত্রে, আমি পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থায় বলছি, কয়েকটা ক্ষেত্রে সংবিধান সংশোধন করতে গেলে পার্লামেন্টের 2/3 মেজরিটির পরে রাষ্ট্রপতির সম্মতি দেওয়ার আগে একটা গণভোটের ব্যবস্থা করা হয় জনগণের মতামত নেওয়ার জন্য, যে এই মতামত জনগণ প্রতিফলিত করবে যে রাষ্ট্রপতিতে স্বাক্ষর করবেন কিনা। যেমনটি আমাদের দ্বাদশ সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে প্রধানমন্ত্রী ফর্ম অফ গভর্নমেন্টে ফেরার ক্ষেত্রে প্রস্তুতি করা হয়েছিল। আর এখানে সংবিধানের প্যারালাল একটি বিধান এখানে করা হয়েছে। তাহলে আমাদের যেখানে সংবিধান দেশের সুপ্রিম ল, তার উপরে আরেকটা সুপ্রিম ল হিসেবে আপনি বলছেন। আরেকটি কথা হচ্ছে আইনের একটা শাশ্বত বাণী। একটা পার্লামেন্ট কিংবা একটা বিধান কিন্তু পরবর্তীতে পার্লামেন্টকে বাইন্ড করতে পারে না, বাধ্য করতে পারে না। আপনি এখানে বলে দিচ্ছেন যে কোন একটা নির্দিষ্ট সময় 270 দিবসের মধ্যে যদি কোনো কারণে পাস না হয় অটোমেটিক্যালি পাস হয়ে যাবে। এটা তো অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার। আপনি কিভাবে প্রেডিক্ট করেন যে আপনি পরবর্তী সময়ের মধ্যে যারা আসবে তারা এটা অটোমেটিক্যালি পাস হয়ে যাবে? আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ ফুল অফ সংযুক্ত ফলস, হয়ে যাবে এবং সংবিধানের সঙ্গে। আইনের এটা আবার বিকল্প দিয়ে নাই, একেবারে চরম ব্যর্থ এগুলো খুব করেছে। গুরুত্বপূর্ণ আর আমি বিষয়। এক্ষেত্রে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আমি যেহেতু আইনজীবী আমি আইনের দৃষ্টি থেকে বলতে পারি, সুতরাং এই কারণে আমি আরেকটি কথা বলেছি, সংবিধানের মাধ্যমে আপনি পরবর্তী পার্লামেন্টের হাত পা বেঁধে দিতে পারেন না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, ধরেন সংবিধান সংশোধনের সময়ের প্রয়োজনে যদি সংবিধান সংশোধন হয়, তাহলে আজকে জুলাই সনদের যে স্পিরিটটা 5 বছর 10 বছর পরে কিন্তু পরিবর্তন হতে পারে মানুষের অভিপ্রায় অনুযায়ী, সময় পরিস্থিতির কারণে। আরেকটি কথা বলতে পারি। ওকে, আমি আপনার কাছে আবারও আসি, পরে আবার আসি। আমি আরেকটা ছোট্ট কথা বলে রাখি, আপনি যে এইভাবে যে পরবর্তী সংসদকে যে বাধ্য করছেন, পরবর্তী সংসদ ধরুন কোনো কারণে হাইপোথেটিক্যালি চিন্তা করলাম যে ঠিক আছে আপনি পরবর্তী সংসদ কোনো একটা প্রথম অধিবেশনে এগুলো সব পাস করে নিল, কিন্তু পরবর্তী সংসদ তো মনে করতে পারে যে এগুলো আগে সংসদ করে তোদের জন্য বাধ্যকর ছিল, আমার জন্য বাধ্যকর না। সুতরাং এর একটা আইনি সাংবিধানিক কাঠামো দেওয়ার জন্য মূল যে প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক বিশ্বাস, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস স্থাপন করা। মূলত আগামী দিনে ক্ষমতার প্রত্যাশী রাজনৈতিক দলকে হাত পা বেঁধে দেওয়ার জন্য এমন একটি বিধান ব্যবস্থা করা হয়েছে যেটাতে কোনো প্রুডেন্ট কোন স্বচ্ছ ধারণার কোনো মানুষ এটাতে
ব্লাইন্ডলি এগ্রি করতে পারবে না। আমি আচ্ছা, মনে করি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট কাজল। আমি করার যে জায়গাটি, সময় পরিবর্তিতে পরিবর্তনের যে জায়গাটি, সময়কে অ্যাড্রেস করার যে জায়গাটি, সেই জায়গাটির কোনো বিধান ব্যবস্থা রাখা হয়নি, বরং পরবর্তী সংসদের প্রত্যেকটা সদস্যকে বাধ্য করা হয়েছে যেন পরবর্তী তারা এটাকে টোটাল বাধ্য করে। জি, আপনার মেসেজ একদম আইন এবং আমাদের স্পষ্ট।